আজকের এই হিন্দি ক্লাসটার জন্য। যেখানে সেটা বলতে হয় সেটা হচ্ছে হিন্দি আমাদের অন্যান্য দুটো ভাষার মতো, অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলির সঙ্গে হিন্দিও ভীষণভাবে উপযোগী, এবং বেশ কিছু পরীক্ষায় আমরা কিন্তু হিন্দি কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করেছি বা দেখেছি, সেখান থেকে কোশ্চেন এসছে। তোমাদের মতো একটা অন্য ভাষা, তার সাথে আমাদের হ্যাবিচুয়েটেড হতে একটু প্রবলেম হয়, সেই কারণের জন্য কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই আমরা এবার নতুন থেকে শুরু করছি। আচ্ছা, তা বহু জিনিস নিয়ে আলোচনা করব আজকে। প্রথমেই দেখো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হিন্দি টিউটোরিয়াল বেসিক। কেমন? বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা, দুটো ভাষা আমরা মূলত শিখে এসেছি এতদিন ধরে। সেইখানে ঠিক যেমন ভাবে অ আ হস্যই দীর্ঘই আমরা পড়েছি বাংলায়, আবার ইংরেজিতে পড়েছি এ বি সি ডি, এরকম বর্ণমালা অর্থাৎ ভাওয়েলস কনসোনেন্ট যেরকম আমরা বাংলা এবং ইংরেজিতে পড়েছি, হিন্দি ভাষার ক্ষেত্রেও কিন্তু এটা একই রকম ভাবে প্রযোজ্য। আমরা সেই জায়গাগুলোকে আজকে সুন্দরভাবে আলোচনা করব। প্রথমেই দেখো, প্রথমেই যে এইখানে যে এই ভাবে যে লেখাটা রয়েছে দেখো, অ, আমরা হিন্দিতে অটাকে ঠিক এই প্রকারে লিখবো। আ কে কিভাবে লিখবো? এইভাবে। আমরা এখানে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ইচ্ছে চাইলে, আর যদি না হয় তাহলে ওপেন নোটবুকও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। যেটা পছন্দ হবে সেই জিনিসটাই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। যেটাতে মনে হবে যে না, এটা করে আমি ভালো লাগছে বা এটা করে আমি বুঝতে পারছি, তাহলে সেটাই করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে বাংলা এবং হিন্দির মধ্যে অলমোস্ট বেশ কিছু জায়গায় কিন্তু ব্যবহারটা সেম, অর্থাৎ একই রকম লিখতে লাগে, লেখার যে ধরনটা সেটা হয়তো একই রকম, কিন্তু উচ্চারণের বেশ কিছু পার্থক্য হয়। যেমন ধরো, প্রথমেই হচ্ছে ইংরেজিতে যেটাকে বলছে পমিগ্রেনেট, হিন্দিতে বলছে আনার। কিন্তু দেখো এখানে আনার উচ্চারণটা আমরা অ উচ্চারণ কি করে করি? অ এর অজগর এরকম ভাবে করি তো, আজাগর এর ভাবে তো উচ্চারণ করি না। কিন্তু দেখো এখানে আনার, অর্থাৎ উচ্চারণের ভিন্নতার জন্য কিন্তু বেশ কিছু জায়গায় বানান একই রকম ভাবে তারতম্য লক্ষ্য করা যায়। প্রথমে এটা আমরা আসি, অ একই রকম ভাবে আ, হস্যই দীর্ঘই, হস্যু দীর্ঘ, রি। আমাদের বাংলা ভাষাতে যেরকম একইভাবে লি এর ব্যবহারটা খুবই পরিমাণে কমে গেছে, সেরকম ভাবে এখানেও লি এর ব্যবহারটা কিন্তু নেই। ও, ও। আচ্ছা, এবার দেখো প্রথম যেটা আসছে অ, অতে কি আসছে দেখো? আনার। এটা দেখবে, অতে আনার। আতে কি আসছে? আম। হস্যইতে কি আসছে? ইমলি। আমরা হস্যই এইভাবে লিখে থাকি। আমাদের যেরকম হস্যই এবং দীর্ঘয়ের মধ্যে একটা বেসিক পার্থক্য দেখতে পাই বাংলা ভাষার ক্ষেত্রে, হিন্দি ভাষার ক্ষেত্রেও কিন্তু বেসিক পার্থক্য থাকে। ইক, ইক মানে হচ্ছে আঁককে বলা হয়। কেমন? হস্যুতে কি হলো দেখো, হ্যাঁ, হস্যুতে হচ্ছে উল্লু। দীর্ঘতে উন, মানে যেটা ওই আমাদের উল্কাটা যেটা হয় সেটাকে ওরা হিন্দিতে উন বলে। রি দেখো, ঋতু অর্থাৎ সিজন। আচ্ছা, এ, এ হচ্ছে এরি, ফুট হিল যেটাকে বোঝায়, সেটাকে ওরা হিন্দিতে এরি বলে। আচ্ছা, ওই, ওইকে কি বলছে দেখো? এনেক, আই গ্লাসেস কে এনেক বলে আর কি উচ্চারণ করা হয়। তারপরে কি বলছে দেখো? ওম, ওম, ওতে হচ্ছে ওম। আচ্ছা, আমরা যেরকম তোমার বাংলায় ঔষধ উচ্চারণ করি তো, তা সেইখানে দেখবে ও এর উপর একটা জোর পড়ে, এখানেও কিন্তু তাই। উচ্চারণের ভিন্নতাটা দেখো, অরাত, অরাত থেকে ও থেকে এসছে অরাত, এই শব্দটা একটা করে এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করা রয়েছে। এবার দেখো আঙ্গুর। এবার জিজ্ঞেস করবে যে ম্যাডাম তাহলে এইখানে বিষয়গুলো এরকম হচ্ছে কেন? আমাদের ক্ষেত্রে যেরকম চন্দ্রবিন্দুর ব্যবহারটা আমরা কি করে থাকি দেখো, চন্দ্রবিন্দুর ব্যবহারটা হয়তো এইরকম ভাবে চন্দ্রবিন্দুটা মাথার ওপরে পড়ে, কিন্তু হিন্দির ক্ষেত্রে এই যে বিষয়টা আমরা এইভাবে উপস্থাপনা করে থাকি। তোমাদের এইটুকু ভাওয়েলস এরিয়া ক্লিয়ার? তাহলে এই যে একদম বেসিক জায়গাগুলো, অর্থাৎ অ থেকে ও অবধি এবং ক থেকে বিভিন্ন তিনটে যে স আছে, তোমাদের সাথে পরে কনসোনেন্ট গুলো আমি আলোচনা করব, একটু বাড়িতে লিখে প্র্যাকটিস করো, তাহলে অক্ষরগুলো চিনতে সুবিধে হবে। তুমি যদি একটা বর্ণ চিনতে সুবিধা হয় কখন? যখন আমরা লিখে লিখে প্র্যাকটিস করি। এবার যখন লিখবে, লিখতে লিখতে দেখবে এই জায়গাগুলো ভীষণভাবে ক্লিয়ার হয়ে যাবে।
তোমরা লিখে প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তার জন্য আমি রয়েছি, আরো আরো ইজি করে দেব। আমরা যখন র্যাপিড ফায়ারে কিছু কিছু অক্ষর তোমাকে দেব, সেই অক্ষরগুলো দিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে, তখন দেখবে জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা চাই যে বিষয়গুলো খুব সুন্দরভাবে ছোট ছোট আকারে আমরা আস্তে আস্তে বুঝবো, তাতে যাতে কোনো সমস্যা না হয়। এবার দেখো এইখানেও ক থেকে আমরা এখানে একদম শেষের যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ক থেকে শুরু হয়েছে, এখানে হচ্ছে হ দিয়ে শেষ হয়েছে, আর এই তিনটে হচ্ছে যুক্তাক্ষর। এই তিনটে নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই অবধি। কেমন? আমি তোমাদের সুবিধার্থে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা অন্য কালিতে আদার্স ভাবে এই সাবজেক্ট গুলো কি কি বাংলায় কিভাবে লেখা হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে আদার্সটা বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, চলো। ঠিক একই ভাবে যেরকম আমরা পড়লাম ওখানে যে অ থেকে ও অবধি, এইখানেও দেখো ক থেকে কিন্তু হ অবধি বর্ণগুলোর সাথে আমরা পরিচিত হব। প্রথম এই বর্ণরা দেখো আমাদের বাংলার সাথে বেশ খানিকটা মিল রয়েছে। এটা হচ্ছে ক। আচ্ছা, কালিটা একটু চেঞ্জ করে দিই, তাহলে ফুটছে না। এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। একইভাবে গ এর সাথে দেখো অনেক মিল রয়েছে, ঘ। আচ্ছা, আমার এখানে একটা বিষয় তোমাদের সাথে আলোচনা ভীষণ বলা প্রয়োজন, সেটা হচ্ছে বেশ কিছু অক্ষর এখানে দেখবে একটার সাথে একটার একদম গায়ে গায়ে মিল রয়েছে। এইটার জন্য লিখে বাড়িতে প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। আর কোন মানে কোন প্রতিবর্ধকটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ লেখার স্টাইলটা কতটা কোন দিকে যাচ্ছে, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরো এই যে ঘ এর সাথে এই অক্ষরের কিন্তু খুব মিল রয়েছে, আমি সেই হিসেবে তোমাদের বলছি, তোমরা একটা একটা করে এগো, তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে ম, চ, ছ, বর্গীয় জ। এইখানেই দেখো চ আর বর্গীয় জর মধ্যে কিন্তু অনেক কাছাকাছি একটা মিল রয়েছে, কিন্তু কোথাও গিয়ে দেখো এই চটা আমরা কিভাবে লিখছি, এখানে একটা দাঁড়িয়ে দিয়েছে, এখানে একটা সার্কেল করেছে, তারপরে কাছাকাছি মাত্রার সঙ্গে মিলিয়ে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু মাত্রার সাথে মেলানো কোনো প্রতিবর্ধক নেই। আচ্ছা, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ। এই যে যেটা তোমাদের বলছিলাম, ধ এর সঙ্গে খুব ভালো করে ক্লিয়ার করে দেখো এই ঘ এর প্রচন্ড মিল আছে, কিন্তু এই দেখো ঘটা যখন আমরা লিখছি তখন কিন্তু সামনে এরকম একটা সার্কেল করে দিয়ে তারপরে এরকম ভাবে টানছি, তাই তো? কিন্তু ঘ এর ক্ষেত্রে ঠিক বিষয়টা হচ্ছে এইরকম, অর্থাৎ এখানে কোনো সুর নেই। আচ্ছা, আবার দেখো মূর্ধন্যর সঙ্গে আমাদের দন্তন্যর অনেক মিল রয়েছে। যেরকম ভাবে একই রকম ভাবে আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে যেমন দেখি যে মূর্ধন্যর সঙ্গে মূর্ধন্য লেখার ধরন আর দন্তন্য লেখার ধরন আলাদা হয়, ঠিক এখানেও একই রকম ভাবে প্রযোজ্য। এটা দন্তন্য, প, ফ, ব, ভ, ম, উন্তস্থ জ, র, ল, ব, তালব্যস্য, পেট কাটা মূর্ধন্যস্য, দন্তস্য, হ। আমরা এই তিনটে অক্ষর নিয়ে এই বর্ণ নিয়ে পরে আলোচনা করব, আপাতত আমরা এটা দেখি এই কটা অবধি। এইটার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে বাড়িতে একটু প্র্যাকটিস করো, তাহলে বা আমার সাথে সাথে একটু চর্চা করবে প্রত্যেকদিন, দেখবে আস্তে আস্তে জিনিসটা কিন্তু খুব ভীষণভাবে মনে গেঁথে যাবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কারণ এটার যেহেতু ভিন্ন একটা ভাষা, কিন্তু পরে আস্তে 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 জিনিসটা ঠিক হবে। এটা অনুশীলন করতে হবে আমাদেরকে, যেরকম ভাবে আমরা ছোটবেলায় বাংলা ভাষা বা ইংরাজি ভাষার ক্ষেত্রে অনুশীলন করেছি, একইভাবে হিন্দি ভাষার ক্ষেত্রেও আমরা একই রকম ভাবে অনুশীলন করব। আপাতত এইটুকু কনসেপ্ট আমি বোঝাতে পেরেছি? বোঝা যাচ্ছে বিষয়গুলো? ক্লিয়ার হচ্ছে? আমি জাস্ট তোমাদের বেসিক একটু নলেজ দেওয়ার পর আমি ছোট ছোট খবরের কাগজের কাটিং তোমাদের জন্য প্রিপেয়ার করেছি, সেই খবরের কাগজের কাটিং গুলো আমি দেব, এবং তোমাদের একটা একদম তার মধ্যে তোমরা ওটা পড়ার চেষ্টা করবে, আমিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে জিনিসটা অনেকটা সরগত হচ্ছে। এটা একদিনের বিষয় না, এটা আস্তে 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 সময় সাপেক্ষে হবে।
বোঝা গেছে? অসুবিধা নেই তো? তাহলে এবার দেখো আমরা আর একটু এগোই। আচ্ছা, এবার যেটা বলবো দেখো, আমরা এতক্ষণ এখানে, এইবার তোমাদের কাছে অনেক জিনিস ক্লিয়ার হবে। প্রথম দেখো এখানে আমরা ক দিয়ে একটা জিনিস লিখেছি, তো আমরা যখন হিন্দিতে কোনো শব্দ লিখব, কিভাবে লিখব সেটা আমরা একটু দেখি। আচ্ছা, আমি লিখছি, তোমরা একটু আমার সাথে চেষ্টা করো তো বলার। তোমরা তো এতক্ষণ ধরে বিভিন্ন বর্ণগুলো সম্বন্ধে শিখলে, তাহলে এইবার আমার সাথে একটু অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো যে কিরকম ভাবে আমরা শব্দগুলো আস্তে আস্তে লেখার চেষ্টা করছি। দেখো তোমরা পারো কিনা। দুই একটা টেস্ট করলেই কিন্তু আস্তে আস্তে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, প্রথম একটা শব্দ আমি লিখছি। এটা কি লিখলাম তোমরাই বলো তো? এটা ডাউট আছে? কোনো ডাউট আছে? দেখো আমরা কি বলবো, বাংলায় যখন বলবো তখন কিন্তু বলবো কমল, তাই তো? কিন্তু হিন্দির উচ্চারণের যে ধরনটা সেটা সবসময় একটু ভিন্ন মাত্রায় হবে। তখন আমরা কি বলবো, কামাল, কমল না, কামাল। এখানে তোমরা বলবে আচ্ছা ম্যাডাম, তাহলে এই বিষয়টাতে আমরা তো কয়ের সঙ্গে আকার ব্যবহার করছি না, বা ময়ের সাথে আকার ব্যবহার করছি না, কিন্তু আমরা উচ্চারণ করছি কামাল। কেন? এইখানে একটা বিষয় থাকে, এই অ প্লাস অ, এই দুটো একসঙ্গে হয়ে গিয়ে কি তৈরি হয়, আ তৈরি হয়, তাই তো? তাই এই কয়ের অ প্লাস এই ময়ের আগে একটা অ আছে, তাই এই দুটোর সংমিশ্রণে তৈরি হয় আ। সেখান থেকে আমরা উচ্চারণ করছি কামাল। বোঝা গেল? বোঝাতে পেরেছি? আচ্ছা, আমরা আর একটু এগোই। দেখো, ধরো খুব ছোট ছোট ওয়ার্ড দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যেটা লিখলাম, এটা তোমাদের কি মনে হচ্ছে একটু বলার চেষ্টা করো দেখি। এইভাবে আস্তে 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 দেখবে আমরা ঠিক 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 ভাবে শিখে ফেলবো। আচ্ছা দেখো, এইটা কি লিখছি বলো, এটা একটু চেষ্টা করো তো। আমরা সবাই জানি, আমাদের খুব পরিচিত একটা শব্দ, হাতি। রাজদীপ চেষ্টা করো। এক্স্যাক্টলি, ভেরি গুড। এই তো আমরা বুঝতে পারছি। তার মানে আমাদেরকে একটু অনুশীলনের মধ্যে থাকতে হবে। একটু যদি আমরা অনুশীলনের মধ্যে থাকি তাহলে কিন্তু বিষয়টা আমরা বুঝতে পারবো। বলো এটা। পতঙ্গ। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আপাতত আমরা এই কটা শব্দ নিয়ে আলোচনা করলাম, তাহলে আমরা বুঝতে পারছি আপাতত শব্দগুলোকে একটু একটু হলেও চিনতে পারছি কি, তাই তো? আচ্ছা, তাহলে আমি আর একটু এগোই। আচ্ছা বেশ। এইবার দেখো, এইখানে যেটা দেখাচ্ছে হিন্দি ভাওয়েল সিম্বল স্বর কা মাত্রায়, অর্থাৎ আমরা কি করি, আমরা যেরকম কয়াকারে কা, কয়ে হস্যু কু, কয়ে দীর্ঘ কু, এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় উচ্চারণ করি, তো তেমনি এখানেও একই রকম জিনিসটা প্রযোজ্য। এখানেও অ, আ, হস্যই দীর্ঘই, হস্যু দীর্ঘ, রি, লি, সরি, এ, ওই, ও প্রত্যেকে এক একজন একটা ব্যঞ্জন অক্ষরের সঙ্গে বা বর্ণের সঙ্গে মিলে তার অন্যরকম একটা রূপ তৈরি করছে। যেমন ধরো আমি এখানেই একটা তোমাদের সাথে উদাহরণ দিয়ে আলোচনা করি। এখানে দেখো ক এর সাথে অ উচ্চারণ হয়েছে। এখানে আমরা কটাকে কি হিসেবে বলবো, আমরা বাংলায় যেমন ভাবে বলি ক, কিন্তু এখানে কি বলবো, কা। এরকম উচ্চারণ হবে। তোমাদের যেটা দেখালাম ক প্লাস অ প্লাস অ আ, এখানে দেখো ক প্লাস অ ক, ক প্লাস আ কা, ক প্লাস হস্যি না হস্যি এরকম ভাবেই লিখি, দীর্ঘ এরকম ভাবেই লিখি। শুধু হস্যু আর দীর্ঘ লেখার ধরনটা একটু আলাদা। হস্যুটা হচ্ছে এরকম ভাবে লেখে, এটা আমরা যেরকম বাংলায় এরকম ভাবে লিখি, ওরা হিন্দিতে উল্টানো টাইপের যে একটা অয়ের একটা প্যাচ, ঠিক এরকম ভাবে লেখে। আচ্ছা তারপরে দেখো, এই যে ক আর দীর্ঘ কু, কুটা যেরকম আমরা এই রকম ভাবে দীর্ঘটা লিখি, ওরা কিন্তু ঠিক উল্টো রকম ভাবে লেখে, অর্থাৎ কটাকে এরকম ভাবে লেখে, লেখার পরে ঠিক উল্টে দেয়, অর্থাৎ হস্যুটার উল্টোটা। এটা দেখো সোজা, এটা ঠিক উল্টো, এই জায়গাটাতেই পার্থক্য। আচ্ছা, ক আর রি, ক্রি, আমরা যেরকম রিটা এরকম সোজা টানি, ওরা একটু সার্কেল ওয়াইজ টানে।
খুব ভালো করে দেখবে, এরকম দিয়ে এরকম সার্কেল ওয়াইজ টানে। আচ্ছা, তারপরে হচ্ছে কয়ে একারে কে, কয়ে ঐকার, এইটা হচ্ছে কয়ে ঐকার, হিন্দিতে এটা ঐকার। আচ্ছা, এটা আমরা হচ্ছে কয়ে ওকার, এটা হচ্ছে কয়ে ঔকার, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তোমাদের প্রথমেই আঙ্গুরের সঙ্গে পরিচিত করেছিলাম যে চন্দ্রবিন্দুটা উপরে রয়েছে, এখানেও চন্দ্রবিন্দুটা দেখো একদম উপরে রয়েছে। আচ্ছা, তারপরে বিসর্গর যে ধরনটা, সেই বিসর্গর ধরনটা কিন্তু মোটামুটি ভাবে বাংলা ভাষার ক্ষেত্রে এবং হিন্দি ভাষার ক্ষেত্রে একই রকম। বোঝা গেল এই জায়গাটা, পার্টটা ক্লিয়ার হয়েছে? দেখো এইখানে যেটা রয়েছে কয়ে একার, এটা হচ্ছে কয়ে একার কে, আমি এখানটাই দেখাচ্ছি, এই পয়েন্টারের দিকে খেয়াল করো, এখানে যেরকম আমরা যখন কয়ে একার লিখি তো ঠিক হিন্দিতে ওরা কয়ে একারটাকে এইরকম মাথায় একটা একটা জাস্ট সুর দিয়ে ব্যবহার করে বোঝায়। আবার আমরা কি করি, কয়ে ঐকার লিখি তো, ধরো কৈলাস আমরা উচ্চারণ করলি তো, ঠিক এরকম একই রকম ভাবে এরা পার্থক্যটা করে এরকম মাথায় দুটো সুর দিয়ে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, এবার বুঝতে পারছি। হ্যাঁ, এই দুটোই হচ্ছে পার্থক্য। আমরা যেরকম এটা দেখো যে আমরা কয়ে কটা এরকম ভাবে লেখার পরে কখনো কখনো দেখো এখানে একটা জায়গা লেখা আছে এরকম একটা দাঁড়ি দিয়ে মাথায় একটা সুর, অর্থাৎ এটা ওদের কাছে হচ্ছে আমাদের বাংলা ভাষায় কয়ে ওকারের মতো। কিন্তু আমরা কখনো কখনো তো লিখি কৌ, ধরো কৌশল লিখতে চাইছি, তাহলে কৌ লেখার প্রয়োজন হয়, তখন আমরা কি লিখবো, এরকম দিয়ে মাথায় এরকম দুটো দাগ দেবো। বোঝাতে পেরেছি? বোঝা যাচ্ছে? বেশ, তাহলে আমি এগোবো। বেশ, এইখানকার স্ক্রিনশটটা তোমরা নিয়ে নাও, এই স্ক্রিনশটটা নিলে বোঝাটা আরো ইজি হবে। তোমাদের যে কোনো রকম সিম্বল গুলো ওখানে যেরকম অ্যাপ্লিকেশন করে রাখা ছিল, এখানে শুধুমাত্র তোমার সিম্বল গুলোই আলোচনা করা হয়েছে, মাত্রাগুলো কিরকম ভাবে লেখা হয়, যে অ থেকে একদম বিসর্গ উইথ অ পুরোটা দেওয়া আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। যাই হোক, আমি আর একটু এগোচ্ছি, কেমন? আচ্ছা, এইখানে দেখো, আচ্ছা তোমরা এতক্ষণ তো আমরা বিভিন্ন রকম ভাবে আলোচনা করলাম যে বিভিন্ন শব্দগুলো, আমরা বলি তো এইটা আমরা কি লিখলাম, মানে এই বর্ণটা বাংলায় আমাদের কি হবে, চেষ্টা করো তো। এই শব্দটা এইটা, হ্যাঁ হ্যাঁ বলো, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ ম্যাম, কি বললেন একবার? হ্যাঁ ম্যাম, বলছি যে এই যে শব্দ এখানে অক্ষরটা লেখা আছে, এই অক্ষরটা একটু চেনার চেষ্টা করো। দেখো হর্ষি দীর্ঘি একার ঐকার এগুলো বোঝাটা অনেকটা সোজা, কিন্তু আমি বর্ণগুলো চেনার জন্য চেষ্টা করছি। এই যে বর্ণটা আমি পয়েন্ট আউট করে রেখেছি, পয়েন্টারের পেনটা যেখানে রয়েছে, সেই শব্দ অক্ষরটা সেই বর্ণটা আমাকে একটু বলো। ম্যাম দেখতে পাচ্ছেন কোথায় পয়েন্ট? এই যে পয়েন্টটা দেখতে পেয়েছো, আমি আচ্ছা সার্কেল করে দিচ্ছি। এই এই বর্ণটা দেখতে পেয়েছো, সার্কেল করলাম। হ্যাঁ ম্যাম। এই বর্ণটা, হ্যাঁ এইবার বলো। হিন্দি কে अंक। হ্যাঁ, হিন্দি কে আং, আমি তোমাকে অতটা জিজ্ঞেসই করেছিলাম না, আমি শুধু জিজ্ঞেস করেছিলাম এই পার্টিকুলার বর্ণটা বলার জন্য। যাই হোক, থ্যাংক ইউ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমি তো চাইবো আমার স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এগিয়ে যাক। আমরা তাহলে আস্তে আস্তে একটু একটু করে বুঝতে পারছি তো? আমি ওই হিন্দিটা অব্দি বুঝতে পেরেছিলাম, অঙ্কটা বুঝতে পারিনি। হ্যাঁ, এই দেখো এইখানে তোমাদের ব্যবহারটা বোঝায়, দেখো হিন্দি, তাই তো, এইখানে এই যে মাথায় একটা ছোট্ট করে পয়েন্ট বিন্দু দেওয়া আছে, এইটার কি ব্যবহারের জন্য বলেছিলাম তোমাদের, চন্দ্রবিন্দুকে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করি। এবার হিন্দি ভাষার ক্ষেত্রে বহু জায়গায় আছে তোমরা দন্তন্যর যে ব্যবহারটা, সেই ব্যবহারটা পাবে না। উচ্চারণ যখন আমরা করব হিন্দিকে অঙ্ক, অর্থাৎ দেখো এখানে কিন্তু প্রথমেই মনে হতে পারে তাহলে ম্যাডাম এখানে দন্তন্য বা মূর্ধন্য না বসে কেন চন্দ্রবিন্দু দিয়ে আমরা বোঝালাম। এটা যখন আমরা সন্ধি বিচ্ছেদ করবো বেটা, আমরা তখন সেটা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা একটু একটু করে বুঝি, নাহলে একদিনে বুঝতে গেলে সমস্যা হবে। আবার দেখো এখানে আমরা এই যে আঙ্ক উচ্চারণটা করছি, একটা সহজ হিসাব বোঝো, আমরা কি লিখি, আমরা ন্যাচারালি এখানে লিখি তো আঙ্ক, এখানে তো বাংলায় তো নয়, মানে হিন্দিতে বলছি আঙ্ক, কিন্তু যখন বাংলায় আমরা লিখবো, আমরা লিখি তো অঙ্ক, অঙ্ক লিখি তো।
হুম। অঙ্ক লিখি তো, তাহলে অটা দেখো এখানে বসেছে, এই যে অ একই রকম ভাবে এখানে বসে গেছে, কও কিন্তু একই রকম ভাবে এখানে বসে গেছে, কিন্তু ওর যে ব্যবহারটা, সে ওর ব্যবহারটা কিন্তু এখানে এই বিন্দু দিয়ে বোঝানো হয়েছে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো, এক সে স, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কিরম ভাবে লেখা হয় সেটা ম্যাম এখানে স্পষ্ট করা হয়েছে। হ্যাঁ বলো। ম্যাম ওই অঙ্কটা বলার পর আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছিল, কথাটা শুনতে পাইনি। হ্যাঁ ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যু হলে কোনো সমস্যা নেই, আমি বলছি দেখো ভালো করে বোঝো। এখানে দেখো অ লেখা আছে, এখানেও দেখো অ লেখা আছে, হিন্দির যে ধরন ভাবে অটা লেখা হয়, এখানে ক লেখা আছে, এখানেও ক লেখা আছে, কিন্তু আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে চন্দ্রবিন্দুর এই সরি 19 ওর যে ব্যবহারটা, সেটাও কিন্তু এখানে এই বিন্দু দিয়েই বোঝানো হয়, বলেছিলাম তো। দেখো এখানে মিলে যাচ্ছে। হ্যাঁ ম্যাম। এই এই শব্দটা যখন এরা এখানে ব্যবহার করেছে, বাংলায় যদি আমরা প্রকাশ করতাম এরকম অঙ্ক বলে প্রকাশ করতাম, হিন্দিতে কিন্তু আমরা এই প্রকারে প্রকাশ করেছি। বোঝা গেছে? বেশ। হ্যাঁ আমরা ঠিক যেরকম ভাবে 1 থেকে 100 আমরা তো বিভিন্ন জায়গায় লিখি আমাদের চলাফেরার জন্য, বিভিন্ন জায়গায় কাজের সুবিধার্থে, বিভিন্ন জিনিস মাপার সুবিধার্থে আমাদের কিন্তু 1 থেকে 100 লিখতে হয়, তাই তো? হিন্দির ক্ষেত্র বা হিন্দি ভাষার ক্ষেত্রেও জিনিসটা একইভাবে প্রযোজ্য। কিরকম দেখো, আমরা বাংলাতে যেমন ভাবে 1 থেকে 100 লিখি, হিন্দির ক্ষেত্রেও জিনিসটা প্রযোজ্য, কিন্তু লেখার ধরনটা সবসময় পাল্টে যাবে। যেহেতু ভাষাটা আলাদা, সেহেতু ভাষার জন্য, ভাষার তারতম্যের জন্য লেখার ধরনও পাল্টে গেছে। আমরা হিন্দিতে 1কে এইভাবে প্রেজেন্ট করি। আমি তোমাদেরকে এখানে 1 থেকে 10 অব্দি জিনিসটা ডিনোট করে দিলে তোমরা 1 থেকে মানে 100 অব্দি নিজেরাই ধরতে পারবে। দেখো প্রথমে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3 আমরা এইভাবে লিখে থাকি, 4 আমরা এভাবে লিখে থাকি, এটা 5 লেখার ধরন, 6 এভাবে লেখা হয়, 7 এভাবে লেখা হয়, 8 এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। এই হচ্ছে টোটাল লেখার ধরন। কিন্তু তোমরা একটা প্রশ্ন এখানে হয়তো আসতে পারে যে আচ্ছা ম্যাডাম, আমরা যেরকম ভাবে এখানে 11 ধরো লিখলাম, 11 যখন আমরা লিখি 1 আর 1 এ 11 হয় তো, অর্থাৎ কি 10 প্লাস 1 মানে 11, এটাই হচ্ছে তো, আমরা তো আপাতত এইটুকুই বুঝি। 11 যখন আমরা লিখছি দেখো, 1 এর পিঠে 1 দিয়ে 11কে আমরা উপস্থাপন করছি, বা এই রকম ছোটবেলার থেকে আমরা শিখে অভ্যস্ত। হিন্দি ভাষার ক্ষেত্রেও কিন্তু এই যে সংখ্যা সাজানোর যে বিষয়টা বা অঙ্ক সাজানোর যে পরপর বিষয়টা, সেটা কিন্তু একই রকম ভাবে প্রযোজ্য, কিন্তু এই অঙ্কগুলো বাংলার সাথে কোনো মিল নেই, লেখার ধরনটা আলাদা এবং উচ্চারণের ধরনটাও এক আলাদা। প্রথমেই দেখো আমরা এখানে কি বলছি, এক, তারপরে আসছে দো, তারপরে আসছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একই রকম ভাবে তোমরা এটা উচ্চারণ করার, তোমাদের উচ্চারণের দরকার নেই, তোমরা আমাকে এমনি বলো যে এই সংখ্যাটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে, এটা কি হতে পারে? বাংলায় যদি আমি এটা প্রকাশ করতাম কি 11, হতে পারে? হিন্দিতে 11। হ্যাঁ 11, হিন্দিতে 11, 12, 13, 14, এইরকম ভাবে আছে, 16, 17, 18, 20 এরকম ভাবে কিন্তু আস্তে 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 এগোচ্ছে। কিন্তু তোমরা প্রত্যেকে খুব ভালো করে খেয়াল করো, এই যে এখানে 1 রয়েছে, এখানে 1 আছে, তাহলে 1 আর 1 এ 11, 1 2 এ 12, 1 3, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ঠিক বাংলাতে যেরকম ভাবে লিখি বা ইংরেজির ক্ষেত্রেও যেরকম ভাবে ধরো, বাংলার ক্ষেত্রে কেন প্রযোজ্য? আমি যদি এখানে 11 লিখতাম, 11টা কি লিখেছি, 1 আর 1 লিখেছি তো 11, বাংলার ক্ষেত্রে কি লিখেছি 1 আর 1 11 লিখেছি। হিন্দির ক্ষেত্রেও কিন্তু এর কোনো তারতম্য লক্ষ্য করা যায় না, শুধু ধরন আলাদা, শুধুমাত্র ধরন আলাদা। তোমরা এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটাতে আস্তে আস্তে মানে আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু শুধুমাত্র 1 থেকে 10 অব্দি প্র্যাকটিস করো, 1 থেকে 10 অব্দি তোমরা প্র্যাকটিস করো, বা 1 থেকে 9 অব্দি প্র্যাকটিস করো, 10 অব্দিও দরকার নেই, প্রয়োজন নেই। একটু রাত্রে যখন শুতে যাচ্ছ, সারাদিন যেটা পড়ছো, পড়ার সময় একটা অফ টাইম তো আমাদের থাকে, যে সময় আমাদের কিচ্ছু করতে ভালো লাগে না, একদম নাথিং, পুরো
একদম নাথিং, কিচ্ছু করতে ভালো লাগে না। আমরা হয়তো টিভি দেখছি, আমরা হয়তো একটু ওয়েব সিরিজ দেখছি, আমরা হয়তো অন্য কোনো কাজ করছি, তখন আমরা কি করবো, 1 থেকে 9 একটু লিখে কোথাও প্র্যাকটিস করে নেবো। সেটা আমরা মোবাইলেও করতে পারি, সেটা আমরা খাতাতেও একটা খাতা পেন নিয়ে একটা ছোট কাগজ নিয়েও করতে পারি। এই 1 থেকে 9 অব্দি প্র্যাকটিস করো, তোমার 1 থেকে 100 যে ঝামেলা সেটা ক্লিয়ার হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একবার প্র্যাকটিস করবে, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার প্র্যাকটিস করবে। এইটা শুধুমাত্র চিন্তা করতে থাকো। আর একটা টিপস তোমাদের আমি দিতে পারি, সেটা হচ্ছে যদি লিখে প্র্যাকটিস করো তো খুবই ভালো, খুবই উপযোগী হবে। আর যদি তাও না হয় তাহলে বারবার করে এটা চোখে ভাসাও, দেখো, এবং রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছ তখন একবার মেমোরাইজ করার চেষ্টা করো। তাহলে 1 কে কিভাবে লেখে, 2 কে কিভাবে লেখে, 9 কে কিভাবে লেখে, এটা যদি আমরা মনে মনে ধারণা করতে পারি তাহলেই দেখবে এই জিনিসটা এমনি এমনি বসে যাচ্ছে। আমরা তো একদিনে অ আ শিখে যাইনি বা এবিসিডি শিখিনি। হিন্দির ক্ষেত্রে আমাদের হয়তো প্রথম প্রথম একটু হোঁচট খেতে হতে পারে, পরে জিনিসটা ঠিক হয়ে যাবে। বোঝাতে পেরেছি বেটা? কোনো সমস্যা নেই তো? এগোবো আমি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো? কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে আমাকে কিন্তু ডাইরেক্ট বলো, আমি সেই জায়গাটাকে যতটা ইজি ভাবে চেষ্টা করব ক্লিয়ার করার। যেটা নিয়ে আমাদের মেইন মাথা ব্যথা, দেখো, আমরা বাংলা বর্ণ বা হিন্দি বর্ণ, ইংরাজি বর্ণ শেখাটা যেমন সোজা, কিন্তু সেটার থেকেও মেইন সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যুক্তাক্ষর বোঝা। আমাদের মেন, কখনো কখনো হিন্দিতে যদি একটা প্যারাগ্রাফ দিয়ে দেয়, আমরা মোটামুটি যারা সংস্কৃত পড়ে এসেছি তারা মোটামুটি হিন্দিতে একটা ঢিল ছুড়লে আন্দাজ আমরা করে দিতেই পারি। কিন্তু যে জায়গাটা আমাদের একেবারেই আত্মস্থ হয় না বা একেবারেই বোঝা সম্ভবপর হয় না, সেটা কিন্তু এই যুক্তাক্ষর বা এই বিভিন্ন যুক্তাক্ষরের যে জায়গাগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, আমরা সেগুলো নিয়ে আপাতত আলোচনা করব। আজকে আমরা কয়েকটা নিয়ে আলোচনা করব আপাতত, আর পরবর্তী সময়ে আরো অনেক বেশি যখন পাবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বেশ, প্রথমেই দেখো, এই যে 3টে অক্ষর বা বর্ণ আমি ছেড়ে এসেছিলাম, সেই বর্ণগুলো নিয়ে এখন আপাতত আলোচনা করি। একদম প্রথম কনসোনেন্টের স্লাইডে দেখো, এই যে অক্ষরটা রয়েছে যুক্ত অক্ষর, হিন্দিতে আমরা উল্টানো এস যেরকম ভাবে লিখি, অ্যান্ড যেরকম ভাবে লিখি, অ্যান্ড এর সাথে সুর দিয়ে একটা দাড়ি দিয়ে যদি আমরা প্রকাশ করি, ঠিক এরকম ভাবে যুক্তাক্ষর লিখবো। আচ্ছা, তারপরে দেখো এখানে কিভাবে ওই যুক্তাক্ষরটাকে ভেঙেছে। আমরা বাংলায় যেরকম ভাবে ভাঙি, অর্থাৎ কয়া হর্ষণ ইন্টু মানে প্লাস হচ্ছে পেট কাটা মূর্ধন্য ষ ইজুকাল টু যুক্তাক্ষর হয়। হিন্দি বর্ণমালার ক্ষেত্রেও ব্যাকরণগত ভাবে কিন্তু জিনিসটা একই। ঠিকভাবে উচ্চারণটা দেখো হয় কিরকম, আমরা যেরকম রক্ষা, কক্ষ, শিক্ষা, পক্ষী এরকম ভাবে উচ্চারণ করছি তো, কিন্তু হিন্দিতে উচ্চারণের ধরন আলাদা। এটা কি হবে? রক্ষা, কক্ষা, শিক্ষা, পক্ষী, ঠিক এরকম ভাবে আমরা উচ্চারণ করব। আচ্ছা, একইভাবে দেখো, তো, তয়ে হসন আছে এবং র আছে। আচ্ছা, এটা যখন আমরা একসঙ্গে জুড়বো ঠিক এই রকম ভাবে আমরা লেখাটা প্র্যাকটিস করব। তাহলে কি হচ্ছে? তয়ে হসন প্লাস র, তয়ে রফলা। দেখো, পত্র, ছাত্র, পুত্র, মিত্র, কিন্তু আমরা যখন এমনি হিন্দিতে উচ্চারণ করব তখন কিরকম হবে? পত্রা, ছত্রা, পুত্র, মিত্র, এরকম ভাবে উচ্চারণ করব। তোমাদের অনেক সময় মনে হতে পারে ম্যাডাম অনেক কি ক্ষেত্রে হিন্দির সঙ্গে সংস্কৃতের একটা মিল আছে। আমি বলবো একেবারে, কারণ সংস্কৃত ভাষা থেকে বিভিন্ন ভাষার উৎপত্তি হয়েছে, তাই ব্যাকরণগত ভাবে এবং অবশ্যই আমাদের ধরন বা প্রকাশের ধরন বা ভাষাগত ভাবে কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা বহুলাংশে মিল পাই। এবার দেখো, আমরা এই যে অর্থাৎ জ এবং ইয়কে মিশিয়ে একটা যে শব্দ বা অক্ষর যুক্তাক্ষর আমরা ব্যবহার করি, সেই যুক্তাক্ষরটা হিন্দির ক্ষেত্রেও প্রযোজ্য। এই রকম ভাবে আমরা জ লিখেছি, এটা দেখে অভ্যস্ত। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা কোশ্চেন করছি পড়াতে পড়াতে, বলো তো জ এবং চ এর মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? রিয়া বলো। বলি। জ, আচ্ছা বলো বলো বলো, যে বলছো বলো, বলো রাজদীপ বলো। বর্গীর জর ক্ষেত্রে একটা ব্রিজ আছে, যেটা দাগটা লম্বা দাগটার সাথে একটা ব্রিজ আছে যেটা কানেক্ট করছে। আর চটা, চয়ের ব্রিজটা আগে, তারপর নিচে একটা খাল হয়ে একদম ডাইরেক্ট আকারটা মানে লম্বা ডাঁটিটার সাথে মিশে যাচ্ছে। হ্যাঁ, মাত্রাটার সাথে মিশছে না বেটা, মাত্রাটার সাথে ওটাও প্যারালালে রয়েছে।
মাত্রাটার সাথে ওটা প্যারালাল অবস্থায় রয়েছে। এইটা হচ্ছে জ আর চয়ের মধ্যে পার্থক্য। যাই হোক, ঠিক একই ভাবে দেখো এখানে আমরা যখন হিন্দিতে উচ্চারণ করবো আর বাংলায় উচ্চারণ করবো, দেখো পার্থক্যটা বুঝতে পারবে। এখানে কি হয়, জ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞাপন, বিজ্ঞানী, কিন্তু আমরা যখন হিন্দিতে উচ্চারণ করব জ্ঞান, বিজ্ঞান, অর্থাৎ এই যে যুক্তাক্ষরটার উপর যথেচ্ছ পরিমাণ আমাদের কিন্তু একটা জোর পূর্বক একটা প্রেসার পড়ছে। বিজ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞানী, দেখো এইখানে আমরা এই জয়ের উপর যতটা না চাপ দিচ্ছি বা প্রেসার দিচ্ছি, ইয়টার উপর কিন্তু হিন্দিতে প্রেসারটা বেশি হচ্ছে। একমাত্র আমার সাথে উচ্চারণ পথ পার্থক্য বুঝতে পারছো, কোথাও একটা সূক্ষ্ম পার্থক্য থাকছে। আচ্ছা, এবার দেখো এইভাবে আমরা তালবস্যের রফলাটা ব্যবহার করি। এইটা হচ্ছে তালবস্য, এইটা হচ্ছে র, এইভাবে হয় তালবস্যের রফলা। শ্রম, শ্রমিক, বিশ্রাম, পরিশ্রম। আমরা যখন হিন্দিতে উচ্চারণ করব কি হবে, শ্রম, শ্রমিক, বিশ্রাম, পরিশ্রম। বোঝা গেল? অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা প্রথমেই বোঝালাম, দেখবে যে অ প্লাস অ হয়ে যে আয়ের একটা প্রভাব, সেই আয়ের প্রভাবটা কিন্তু হিন্দিতে প্রচন্ড পরিমাণে হচ্ছে লক্ষ্য করা যায় বা স্পষ্টত। আরো বিষয় তোমাদের সাথে আলোচনা করব। দেখবে আমরা ন্যাচারালি ছোটবেলায় সবাই কিন্তু ওই কার্টুন দেখেছি এবং হিন্দি সিনেমা প্রত্যেকেই দেখি। খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমরা যেরকম ধরো বলি সে যায়, সে মেয়ে কি ছেলে, সেটা কিন্তু এখানে ডিফাইন করা যায় না। যখন আমরা ইংরেজিতে বলবো ওটা হি বা শি দিয়ে কিন্তু আমরা প্রকাশ করতে পারি, কি তাই তো? কিন্তু যখন আমরা হিন্দিতে এটা উচ্চারণ করব, এই উচ্চারণের পার্থক্য বা বলার ধরনেই কিন্তু পার্থক্য হয়ে যায়, যে সেটা মেয়ে বলছে না ছেলে বলছে। এবং মেয়ে এবং ছেলের উপর নির্ভর করে কিন্তু অবশ্যই তাদের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারে যে গিয়েছিল, বলেছিল, করেছিল, এই বিষয়গুলো তৈরি হয়। আমি যেরকম তোমাদের যখন ক্লাসটা শুরু করছিলাম তখন কিন্তু আমি হামেশাই বলতে পারতাম জেনারেল হিন্দি কে ক্লাস মে আপ সভি কো স্বাগত হ্যায়, এটা আমি বলতেই পারতাম। কিন্তু আমি চাই আগে আমার স্টুডেন্টরা প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দের সঙ্গে একটু 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 করে করে ধীরে ধীরে অভিজ্ঞতা হোক, তারপরে আমরা একটু স্পিকিং হিন্দিতেও কথা বলার চেষ্টা করব একটু, যাতে করে কি হয় আমরা যখন শিখছি জিনিসটা তখন প্রপারলি শিখি, একদম বেসিক লেভেল থেকে শিখি, প্রপারলি শিখি। আমরা প্রত্যেকটা সুন্দর সুন্দর করে চেষ্টা করব ভাগে 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 জায়গাগুলো ক্লিয়ার করা। তোমাদের যদি মনে হয় যে না ম্যাডাম আমাদের এইটুকুতে কমপ্লিট হচ্ছে না, আরো আরো অনেক ইনফরমেশন আমাদের চাই, অবশ্যই হেল্পলাইন নাম্বার আছে, তোমরা যোগাযোগ করবে। আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব সেই জায়গাগুলো ক্লিয়ার করার। আপাতত এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। আমরা তাহলে স্লাইডটা এগোবো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমি তোমাদের একটাই কথা বলবো যে বাড়িতে যখন বসে থাকছো তখন ছোট ছোট করে এই জিনিসগুলো অন্ততপক্ষে অ থেকে ও অবধি, ক থেকে হ অবধি এইটুকু আগে প্র্যাকটিস করো। বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নেই। আর 1 থেকে 9 অবধি আপাতত প্র্যাকটিস করো। আমি তোমাদের বলবো যে নেক্সট দিন যদি তোমরা হোমওয়ার্ক বলে কিছু মনে করো, তাহলে আমি নেক্সট দিনের জন্য তোমাদেরকে এইটুকুই বলবো যে তোমরা 1 থেকে 9 আর ওইটুকুটা প্র্যাকটিস করো, যাতে করে আমরা পরের দিন একটা ছোট্ট ছোট ছোট প্যারাগ্রাফ, যেরকম বাচ্চাদের সেই টেলিগ্রাফ টাইপের হয় না, যে টেলিকিডস টাইপের যে সমস্ত খবরের কাগজ হয়, হিন্দিতে ওরকম পাওয়া যায়, আমরা সেগুলোর সঙ্গে আস্তে আস্তে পরিচিত হব। আমরা যদি পড়তে পারি ওখান থেকে, তাহলে কিন্তু দেখবে আমাদের আর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। কেমন? বেশ, আমরা এবার দেখো আমরা কিছু ভোকাবুলারি পার্টে ঢুকছি। আমাদের যেরকম হিন্দি বা ইংলিশে প্রচুর ভোকাবুলারি পার্ট পড়তে হয়, প্রচুর প্রচুর ভোকাবুলারি পার্ট থাকে, তেমনি আমাদের হিন্দিতেও বেশ কিছু ভোকাবুলারি পার্ট যেটা আমাদের নিত্য নৈমিত্তিক দিনে কিন্তু ব্যবহার করতে পারি, সেগুলোর সাথে আমরা একটু একটু করে পরিচিত হব। দেখো বলছে হিন্দি ভোকাবুলারি ফর এভরিডে। কি বলছে? টাইম, সময়। আমরা কি বলবো? উচ্চারণের তারতম্য কিন্তু এখানে পার্থক্য করা যাবে। সময়, ডে, কি বলবো? দিন, উইক, সপ্তাহ। মান্থ কে কি বলবো, অর্থাৎ মাসকে কি বলবো? মহিনা। আচ্ছা সরি, ইয়ার কে কি বলবো? সাল। টুডে কি বলবো? আজ। এইবার দেখো
যেই আমরা টুমরো উচ্চারণ করব, কল কিন্তু কখনোই বলবো না, বলবো কাল। আচ্ছা, ইয়েস্টারডে কি বলছি? বিতা হুয়া কাল। এখানে অনেকে আবার কাল বলেও এটাকে ডিনোট করে, কিন্তু আমি চাইবো আমার স্টুডেন্টরা এটাই শিখুক যে বিতা হুয়া কাল, অর্থাৎ বিতা হুয়া কাল বলতে কি বলছে? বিতা হুয়া মানে হচ্ছে যে জিনিসটা অলরেডি আমরা পার করে এসেছি, অর্থাৎ পাস্ট টেন্স। বিতা হুয়া আমি একটা সময় পার করেছি, সেই জন্য এটাকে আমরা বলছি বিতা হুয়া কাল। বিতা হুয়ে কাল আমরা যখন বলবো তখন ওটা স্ত্রীলিঙ্গকে ডিনোট করবে। এরকম ভাবে প্রত্যেকটা লিঙ্গ অনুসারেও কিন্তু এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার পাল্টে যায়। সেই জায়গাগুলো ডিপলি আমরা আলোচনা করব। আপাতত কাকে কি বলে আমরা সেটুকু জানি। তারপরে দেখো সানডে, রবিবার। উচ্চারণ যখন হবে মানডে, সোমবার, সোমবার, নট সোমবার, সোমবার। আচ্ছা, টুইসডে দেখো মঙ্গলবার, মঙ্গল, মঙ্গল, অর্থাৎ দেখো ওই চন্দ্রবিন্দুর উপরে প্রেসারটা পড়ছে। আচ্ছা, বা ওর উপর প্রেসারটা পড়ছে। বুধবার, 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 অর্থাৎ বটাকে কিন্তু ওরা বয়ের মতো করে উচ্চারণ করছে না, ওয়ার্ড। তোমরা একটা প্রশ্ন আমাকে করোনি, আমি চাইছিলাম তোমরা আমাকে প্রশ্নটা করো। আমরা যখন হিন্দি বর্ণমালা, কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণগুলো শিখছিলাম, দেখবে ওখানে দুটো বয়ের ব্যবহার ছিল, তাই তো? আমি ঠিক বলছি তো? খেয়াল করেছিলে? এই জায়গাটাই আমাদের দেখাতে হবে। দেখো, ওখানে ছিল একটা বকে আমরা এইভাবে লিখছি, আর একটা বকে আমরা কিভাবে লিখছি? আর একটা বকে আমরা লিখছি এইভাবে। আমরা যখন এই বটা লিখবো, অর্থাৎ এই বটা যেটা পেটটা কাটছি না, সেইটা যখন আমরা লিখবো, তখন সেই উচ্চারণটা হবে ওয়ার্ড, অর্থাৎ VH, এইভাবে উচ্চারণটা হবে। বোঝা গেল? বা বাংলায় এই ভয়ে আকারের মতো উচ্চারণটা হবে, কিন্তু যখন এই বয়ের পেটটা কাটা থাকবে, তখন প্রপারলি ব যেরকম উচ্চারণ হয়, ঠিক সেরকম ভাবে উচ্চারণটা হবে। বোঝাতে পারলাম? তাই দেখো আমরা প্রত্যেকটা উচ্চারণ করছি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, গুরুবার বলা হয়। টুইসডে, থার্সডে কে আমরা গুরুবার বলি। আমরা অনেকেই হয়তো জানি যারা বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতির সঙ্গে ভীষণভাবে পরিচিত, দেখবে এমনিও আমাদের বাংলা ভাষাতেও বৃহস্পতিবারকে গুরুবার বলা হয়, কারণ বৃহস্পতিবার দিনকে অনেকেই মনে করেন যে ওটা গুরুদেবের জন্য ডিনোটেড একটা ডে, গুরুবার বলে। গুরুবার বলে আমরা জানি তো, কিন্তু বাংলা ভাষায় সেই জিনিসটার খুব একটা প্রচলন নেই, কিন্তু হিন্দি ভাষায় এখানে গুরুবার বলা হয়। আরো একটা জায়গা ক্লিয়ার করে দিই, মাইথোলজিক্যাল দিক থেকেও এটাকে গুরুবার বলার একটা জায়গা আছে। আমাদের দৈত্য গুরু এবং হচ্ছে দেবগুরু দুজন পার্টে বিভক্ত ছিল, অর্থাৎ অসুরদের যিনি রাজ করতেন তিনি হচ্ছেন শুক্রাচার্য, এবং যিনি দেবতাদের রাজ করতেন তিনি হচ্ছেন বৃহস্পতি। তো বৃহস্পতি এবং শুক্রাচার্য দুজনেই খুব ভীষণ ভাবে মানে হিন্দি ভাষার সাথে বা বাংলা ভাষার সাথে মাইথোলজির অনেক মিল থাকে, তাই তোমাদের একটু মনে রাখার জন্য এই জিনিসগুলো আলোচনা করছি। সেখানে দেখবে যে কোথাও গিয়ে গুরু যে বিষয়টা, সেখানে দুজনেরই জ্ঞানের যে প্রভাবটা দুটোই একই ছিল, কিন্তু কোথাও গিয়ে বৃহস্পতি শুক্র প্রতি প্রচন্ড হিংসাত্মক হয়ে ওঠেন এবং তার একটি চোখ ডিস্টার্ব করে দেন। সেইখান থেকে বৃহস্পতিকে অনেক বেশি মান্যতা দেওয়া হয় এবং তাকে গুরু হিসাবে তার নামটা প্রচলন হয়ে আসে। সেই জন্য বৃহস্পতিবারকে আমরা বাংলা সংস্কৃতিতেও কিন্তু গুরুবার বা বৃহস্পতিবার বলে প্রচলন করে থাকি। ঠিক একইভাবে এইখানেও কিন্তু গুরুবার হিসেবে জিনিসটা ব্যবহৃত হয়েছে। ঠিক ফ্রাইডের ক্ষেত্রে আমরা যেরকম ভাবে উচ্চারণ করি ঠিক একই আছে। খুব ভালো করে এখানে দেখো তালবস্যয় হস্যু কয়ে রফলা আছে, এই রফলাটা অনেকে খেয়াল করে না, এখানে মনে হচ্ছে শুধু একেবারেই না, ব্যাপারটা লেখার স্টাইলটা হচ্ছে এরকম। আমি এখানে আরো সুন্দরভাবে একটু লেখা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে শুক্রবার, শুক্রবার, এই হচ্ছে লেখা। আচ্ছা, এর পরবর্তীতে দেখো শনিবার। আমরা যখন আবার উচ্চারণ করছি আমরা কি কখনো বলছি শনিবার? না, শনিবার উচ্চারণ করছি না, করছি শনিবার, অর্থাৎ স্যাটারডে। বোঝা গেছে? এইটুকু ভোকাবুলারি সম্বন্ধে আমরা পরিচিত হয়েছি। তাহলে আমরা আপাতত আজকে এই যতটুকু আমরা পড়লাম আমরা এইটুকু নিয়েই আলোচনা করি, কেমন? আমরা এইটুকুই রাখছি, আমি আর নেক্সট স্লাইডে তাহলে গেলাম না। ফার্স্ট স্লাইডে চলে যাচ্ছি।
ফার্স্ট স্লাইড থেকে আস্তে আস্তে আসি, এইখানটা থেকে আসি, যে জায়গাটাতে আমরা আটকে গেলাম আপাতত। এইখানে বেশ কিছু জায়গা আমরা একটু অ আ ক খ নিয়ে আলোচনা করি, তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে কি, তাই তো? আপাতত হিন্দি বর্ণমালায় বেশ কিছু শব্দ নিয়ে আমরা আলোচনা করি, দেখি তোমরা চিনতে পারো কিনা। আচ্ছা, এবার দেখি আমরা অন্য কিছু শব্দ নিয়ে আলোচনা করি। আচ্ছা দেখো, আবার একটা নতুন শব্দ তোমাদের সাথে পরিচিত করাচ্ছি, দেখো তো চিনতে পারো কিনা। আমি তোমাদের নাম ধরেই জিজ্ঞেস করছি, এক একজন এক একটা আনসার দেবে। আচ্ছা, এটা আমি কি লিখলাম বলে মনে হচ্ছে? এক একটা করে বর্ণগুলোও বলবে, তার সাথে শব্দ কি হচ্ছে সেটা বলো। হিন্দিতে উচ্চারণ কি করছো সেটা আমার এখন ইম্পর্টেন্ট আমার কাছে নয়, তোমরা বর্ণগুলো চিনতে পারছো কিনা সেটা আমার কাছে এখন ইম্পর্টেন্ট। আমরা এই জায়গাগুলো আপাতত প্র্যাকটিস করি। প্রথম আগে উচ্চারণটা করার চেষ্টা করো, রাজদীপ বলো। জাহাজ। তাহলে এইটা এখানে একটা একটা করে উচ্চারণ করার চেষ্টা করো তো, এটা কোন কোন বর্ণগুলো রয়েছে এখানে বলো। যা হা যা। ভেরি গুড, কোনো সমস্যা নেই, এই তো আস্তে 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 হবে। রিয়া বলার চেষ্টা করো তো, এটা কি হতে পারে? আমি পারছি না। আচ্ছা চেষ্টা করো, আমি একটা একটা করে শব্দ চেষ্টা করো। আর একবার লিখছি, দেখো মাত্রাটা দিলাম। আমি বলি? হ্যাঁ, এক মিনিট, আমি রিয়াকেই প্রশ্নটা করছি, কারণ ও একটু শিখুক আগে, তারপরে আমি তোমার কাছে আসবো রাজদীপ, অবশ্যই আসবো। এইটা তুমি কি বলতে পারো রিয়া? একটু চেষ্টা করো তো, এটা একটু চেষ্টা করো। এটা কিরকম কিরকম লাগছে এটা? এটা দন্তের ন লাগছে। না, দন্তন্য আমরা কিরকম ভাবে লিখেছিলাম? দেখো দন্তন্য আমরা এইভাবে লিখেছিলাম, এটা মূর্ধন্য লিখেছিলাম। এটা কি হতে পারে? আচ্ছা আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, এটা ত, তাহলে এইটা কি হতে পারে? এটা কি হতে পারে? ভেরি গুড, এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি, এটা কি হতে পারে? ওটা ভ। ভেরি গুড, এটা কি দিলাম তুমি বলো? হর্ষু। হ্যাঁ ভেরি গুড, তাহলে এবার এটা কি হচ্ছে? ওইটাতেই বুঝতে পারছি না। এই তো এখানে একটু আগে রাজদীপ এখানে বললো এটা যা, তাহলে এটা তোমার কি মনে হতে পারে? ও বর্গীর জ। হ্যাঁ বর্গের জ, বর্গের জ, একদম ঠিকঠাক উত্তর, ভেরি গুড। তাহলে আমরা চিনতে পারলাম। তাহলে আমাদের এইখানেই বেশ কিছু জায়গাকে একটু ডিনোট করে নিতে হবে। এই যে বর্গের জ আমরা লিখছি এইভাবে, অথচ যখন আমরা চটা লিখবো তখন চ লেখার সিস্টেমটা কিন্তু একদম বদলে যাবে। যে আমরা যখন এরকম দাড়িটা দিচ্ছি তার সঙ্গে একটু প্রবর্ধক ভাবে একটা ড্যাশ এগিয়ে দিয়ে তারপরে দেখো এই হুকের মতো সিস্টেমটাকে করে দিচ্ছি, তাই তো? বা আমরা খুব যদি মনে রাখি, দেখো আমরা এই যে উল্টানো দ যেটা বলছি, আমরা দ যেরকম ভাবে লিখি, একদম দটা লেখা দেখো, দ যেরকম ভাবে লিখছি, দ কিরকম ভাবে লিখি, এরকম ভাবে তো বাংলায় লিখি। এটাকে তুমি যদি উল্টে দাও দেখো হিন্দির মতো আসছে, এই সাইড দিয়ে দেখলে হিন্দির মতো দটাকে লাগে, তাই না? আর চটাকে কি হচ্ছে, চয়ের যে গোলটা, গোলটা এসে তারপরে মাথাটা এদিকে এসছে, অর্থাৎ এই জয়ের ক্ষেত্রে আর চয়ের ক্ষেত্রে সিস্টেমটা ঠিক উল্টো, এটা ড্যাশটা দিয়ে হুকটা টেনেছে, আর এটা মানে গোলটা টেনে তারপরে ড্যাশটা টেনেছে, তাই তো? আচ্ছা তাহলে আমি তাহলে আমরা এখানে এটা আমরা তাহলে প্রত্যেকটা বর্ণ আস্তে আস্তে আলোচনা করতে পারলাম, তাই তো? বলতে পারলাম। এবার তুমি পুরো শব্দটা আমাকে বলে শোনাও, পুরো শব্দটা আলোচনা করো, পুরো শব্দটা উচ্চারণ করার চেষ্টা করো। তোমাকে হিন্দিতে করতে হবে না, আমি হিন্দিতে চাইছি না তোমার কাছে, তুমি বাংলাতে কিভাবে উচ্চারণটা হতে পারে তুমি সেটা বলো। তারপরে তো আমরা আস্তে আস্তে শিখবো, তো একদিনে যদি শিখে দাও তাহলে ম্যাডাম কি করবে বলো? নরভুজ না, তরমুজ, এটা তো, এটা তো বুঝতে পারলাম। আচ্ছা ভেরি গুড। আচ্ছা ম্যাম এরপর তাহলে আগে হ্যাঁ বলো। আগে তারবুজের আগে যেটা লিখলেন তাহলে তার উচ্চারণ তো তাহলে বারভুজ হবে। হ্যাঁ বারবুজ হচ্ছে, একদমই তাই, ব বারবুজ হবে, না বারবুজ। দেখো বয়ের যে উচ্চারণটা স্পষ্ট হচ্ছে কোথায়, এই বটা, পটা যখন আমি পেটটা কেটে দিচ্ছি তখন প্রথম বয়ের মতো বটা। হ্যাঁ প্রথম বটা হচ্ছে, দেখো ফাঁকা রয়েছে, আর তোমার বা অর্থাৎ বারবুজ উচ্চারণ হচ্ছে, তাই তো? হ্যাঁ ম্যাম। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা আস্তে আস্তে কি একটু 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 করে প্রকাশ হচ্ছে বা পরিষ্কার হচ্ছে কি? হ্যাঁ ম্যাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা লেখার চেষ্টা করি। চেষ্টা করো, চেষ্টা করবে, জাস্ট চেষ্টাটা করো, তারপর আমি দেখছি, তারপর তো আমি আছি, সমস্যা নেই, সময় লাগবে কিন্তু হয়ে যাবে। মাছলি, মাছ। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। এবার এবার বর্ণগুলো আমাকে বলো, বর্ণগুলোর সাথে আমাকে পরিচয় মা, করো। মা, ছা, হ্যাঁ, লা। লয় দেখি অর্থাৎ লি, মাছলি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার একটু অন্যরকম সেটে যাই, এটা একটু রিয়া চেষ্টা করো, দেখো কিরকম পারো, দেখো। রিয়া চেষ্টা করো, শব্দটা চেষ্টা করো। কয়ের রফলাটা আমরা যুক্ত অক্ষরটা এরকম ভাবে দেখে আসলাম না? ত্রিশূল, বুঝতে পেরেছি? হ্যাঁ ত্রিশূল। আচ্ছা চেষ্টা করবে আপাতত, আগেরটা একটু কঠিন হয়ে গেছে, এইটা একটু চেষ্টা করো তো রিয়া, এইটা একটু চেষ্টা করো, বলো এটা শব্দটা একটু বলার চেষ্টা করো, একটু চেষ্টা করো। বোঝা যাচ্ছে? প্রথম প্রথম অক্ষর, প্রথম বর্ণটা বলো আমাকে, প্রথম বর্ণটা। হ্যাঁ প্রথমটা তো ল, হ্যাঁ তারপরে? তারপরেটা তারপরেটা ড। হ্যাঁ ডয়ের নিচে দেখো একটা ফোঁটা আছে তাই না? লাড়কি, লাড়কি। লড়কি। ভেরি গুড, ভেরি গুড, এই তো তোমরা শিখে গেছো, এই তো তোমরা শিখে গেছো যথেচ্ছ পরিমাণে। প্রথম দিন আমি আমার স্টুডেন্টদের থেকে অনেক ভালো 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 রেসপন্স পেয়েছি, আমার কাছে তো এটা অনেক বড়। প্রথম দিন তোমরা আমাকে যেটুকু দিলে আমি তাতে ভীষণ খুশি। আমাকে শুধু একটু কথা দাও যে তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, কোনো রকম কোনো প্রবলেম হলে আমি তোমাদের আমার বেস্টটুকু দিয়ে চেষ্টা করব সেটার সমস্যা ডাউট ক্লিয়ার করার, এবং যতটাই ইজি ওয়েতে জিনিসটা করানো যায় আমি তত চেষ্টা করব। তাহলে থ্যাংক ইউ স্টুডেন্টস ফর জয়নিং দিস ক্লাস।